আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ ভয়ঙ্কর আপডেট। এদিকে 5 ইসরায়েলি বন্দীর সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছে হামাস। দক্ষিণে ছড়িয়ে পড়েছে সংঘাত, ইসরায়েলি হামলায় গাজায় এক গোত্রে ৭৬ জন নিহত। রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে 18টি F-16 যুদ্ধ বিমান দেবে নেদারল্যান্ডস। জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঘটাতে নিজেদের ফাঁড়িতে আগুন ধরিয়ে দিয়েছে পাক সেনারা। জানাবো আফ্রিকার দেশ বুরুন্ডিতে বিদ্রোহীদের হামলায় শিশু, গর্ভবতী নারীসহ নিহত 20। এবং সর্বশেষ জানিয়ে দিব চীন থেকে নির্বাসিত উত্তর কোরিয়ায় নির্যাতিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। 5 ইসরায়েলি বন্দীর সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছে হামাস। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে 5 জন ইসরায়েলি বন্দীর দায়িত্বে থাকা দু গ্রুপটির সাথে তারা যোগাযোগ হারিয়ে ফেলেছে। কাসাম ব্রিগেড আশঙ্কা করেছে ইসরায়েলি হামলায় ওইসব ইসরায়েলি বন্দী নিহত হয়, তাদের সাথে যোগাযোগ করতে পারছেন না। টেলিগ্রামে পাঠানো একটি বিবৃতিতে আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, জায়নবাদী নৃশংস বোমা হামলার ফলে আমরা জায়নবাদী বন্দীদের 5 জনের একটি গ্রুপের দায়িত্বে থাকা দলের সাথে আমরা যোগাযোগ হারিয়ে ফেলেছি। জায়নবাদী ওই গ্রুপের মধ্যে হাইয়াম পেরি, ইয়ারাম মেট জাগার এবং আমিরাম কবার ছিল। তিনি বলেছেন, আমরা বিশ্বাস করি যে গাজা উপত্যকায় জায়নবাদী কোনো বিমান হামলার কারণে পণবন্দীরা নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি বন্দীদের আটক রাখা গ্রুপগুলোর সাথে যোগাযোগ হারানোর কথা আগেও আল কাসাম ব্রিগেড জানিয়েছিল। গত 18 নভেম্বর হামাসের সশস্ত্র গ্রুপটি ঘোষণা করেছিল যে ইসরায়েলি বন্দীদের সুরক্ষা প্রদানকারী একটি গ্রুপের সাথে তারা যোগাযোগ হারিয়ে ফেলেছে। বন্দী এবং তাদের আটককৃতদের ভাগ্য সম্পর্কে কোনো তথ্য তাদের কাছে জানা নেই। দক্ষিণে ছড়িয়ে পড়েছে সংঘাত, ইসরায়েলি হামলায় গাজা এক গোত্রে ৭৬ জন নিহত। ইসরায়েলি বিমান হামলায় এক বর্ধিত পরিবারের ৭৬ জন সদস্য নিহত হয়েছেন বলে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন। জাতিসংঘের প্রধান ফের সতর্ক করার পরদিন এই নৃশংস ঘটনা ঘটেছে, খবর এএপি এর। জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছিলেন, গাজার কোথাও নিরাপদ নয়। ইসরায়েলের চলমান আক্রমণ মানবিক সহায়তা বিতরণে বিশাল বাধা তৈরি করেছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাশাল এপিকে বলেছেন, গাজা শহরের একটি ভবনে শুক্রবারের হামলাটি ছিল ইসরায়েল হামাস যুদ্ধের সবচেয়ে মারাত্মক। যুদ্ধের এখন 12তম সপ্তাহ চলছে। তিনি নিহতদের নামের একটি আংশিক তালিকা দিয়েছেন। এর মধ্যে আল মোগরাবি পরিবারের 16 জন, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। নিহতদের মধ্যে ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রামের একজন প্রবীণ কর্মচারী ইসাম আল মোগরাবি, তার স্ত্রী ও তাদের 5 সন্তান রয়েছেন। হামাসকে ধ্বংস করার নামে পর্যন্ত 20,000-এর বেশি ফিলিস্তিনি হত্যা করেছে ইসরায়েল, আহত করেছে 53,000-এর বেশি। এদিকে বেসামরিকদের অতিরিক্ত মৃত্যুর জন্য হামাসকে দায়ী করেছে ইসরায়েল। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবটি গাজার মানবিক সংকটে থাকা লাখ লাখ বাসিন্দাদের জন্য সাহায্য বিতরণ দ্রুত করার আহ্বান জানানো হয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য একটি কঠোর আহ্বানকে অপসারণের প্রস্তাবে ভোটদানে বিরত ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মানব বিরতি ও পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আনা প্রস্তাবে এর আগে 2বার ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মানবিক যুদ্ধবিরতির জন্য তার দীর্ঘদিনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, শুক্রবারের প্রস্তাবটি যুদ্ধবিরতিতে সহায়তা করবে, তবে গাজার জনগণের জন্য চলমান দুর্ভোগ থামাতে অবিলম্বে আরও এক পর্যায়ে অনেক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ইসরায়েলি আকাশ ও স্থলপথে চালানো এই নৃশংস সামরিক অভিযানে গাজার 23 লাখ বাসিন্দাদের প্রায় 85%ই বাস্তুচ্যুত, এমনকি প্রায় 6 লাখ মানুষ চরম দুর্ভিক্ষে রয়েছে। ইউক্রেনকে 18টি F-16 যুদ্ধবিমান দিবে নেদারল্যান্ডস। রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই ইউক্রেনকে সহায়তা করতে 18টি F-16 যুদ্ধবিমান দিবে নেদারল্যান্ডস। ডাচ সরকার এই তথ্য জানিয়েছে, খবর রয়টার্সের। দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মার্ক রুট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ একটি পোস্টে বলেছেন, আজ আমি রাষ্ট্রপতি জেলেনস্কিকে ইউক্রেনে পাঠানোর জন্য প্রাথমিকভাবে 18টি F-16 যুদ্ধবিমান প্রস্তুত করার আহ্বান আমাদের সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছি। ইউক্রেনকে সামরিক সহায়তা বিষয়ক চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল F-16 পাঠানো। ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের রপ্তানি পারমিট ও ইউক্রেনের স্টাফ এবং অবকাঠামোর মানদণ্ড পূরণের জন্য ফাইটার জেটের ডেলিভারি এখনও মুলতবি রয়েছে। তবে কবে ডেলিভারি করা হবে এ সংক্রান্ত
চূড়ান্ত কোনো সময়সীমার কথা জানাননি রুট। কিন্তু এই ঘোষণার ফলে বিমানগুলো পাঠাতে তহবিল সংগ্রহ করা সম্ভব হয়েছে বলে সরকার জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে বলেছেন, আমি মার্ক রুটের সঙ্গে কথা বলেছি। ইউক্রেনকে প্রাথমিকভাবে 18টি F-16 বিমান পাঠানোর প্রস্তুতি শুরু করার ডাচ সরকারকে ধন্যবাদ জানিয়েছি। নেদারল্যান্ডস গত মাসে ইউক্রেনের পাইলট ও কর্মীদের জন্য রোমানিয়ায় একটি নতুন প্রশিক্ষণ সুবিধায় প্রথমবার মার্কিন তৈরি F-16 পাঠিয়েছে। ডেনমার্ক, নরওয়ে ও বেলজিয়ামও কিয়েভকে X-16 যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা করেছে। পাইলটদের প্রশিক্ষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা রাশিয়ার বিরুদ্ধে লড়ার জন্য বিমানগুলো পাঠাবে। জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঘটাতে নিজেদের ফাঁড়িতে আগুন দিয়েছে পাক সেনারা। জম্মুতে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকারী 4 সন্ত্রাসীকে সহায়তা করেছে পাকিস্তানি সেনাবাহিনী। রাতে সন্ত্রাসীরা অনুপ্রবেশের চেষ্টা করেছে। গত রাতে এই সময় তারা ভারতীয় নজরদারি ফাঁকি দিতে নিজেদের একটি সামরিক ফাঁড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। সূত্রে বরাদি তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। তবে ভারতীয় সেনাবাহিনী অনুপ্রবেশের চেষ্টা ঠেকাতে পেরেছে। এ সময় 2 সন্ত্রাসী নিহত হয়েছে এবং অপর 2 জন পাকিস্তানের দিকে পালিয়ে গিয়েছে। আগের দিন হোয়াইট হাউস নাইট কর্পস নামে পরিচিত ভারতীয় সেনাবাহিনীর 16 কর্পস এক্সের এক পোস্টে বলেছে, আখনুর সেক্টরে 4 সন্ত্রাসীর গতিবিধি লক্ষ্য করা গেছে। সন্ত্রাসীদেরকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল এবং তাদেরকে একটি মৃতদেহ ট্রেনে সীমান্তের ওপারে নিয়ে যেতে দেখা গেছে। ঘটনাটাই তাৎপর্যপূর্ণ, কারণ পাকিস্তানি বাহিনী তাদের একটি ফাঁড়িতে আগুন দিয়েছে ভারতীয় নজরদারি ফাঁকি দেওয়ার জন্য। সূত্র জানায়, এই ঘটনা ইঙ্গিত দেয় নিয়ন্ত্রণ রেখা ছাড়াও পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত সমীক্ষ এবং সক্রিয় করেছে। সেনাবাহিনী অঞ্চলে অনুপ্রবেশ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বড় অভিযান শুরু করেছে। অভিযানটি রাজৌরি পঞ্জ অঞ্চলের 200 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে রয়েছে, যা সন্ত্রাসীদের একটি নতুন কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে। বৃহস্পতিবার পুঞ্জে একটি এনকাউন্টারে 4 সেনা নিহত ও 3 জন আহত হয়। সন্ত্রাসীরা ডিরাকি গালি এলাকার মধ্য দিয়ে যাওয়া সেনাবাহিনী 2টি গাড়িতে গুলি চালানোর পর এনকাউন্টার শুরু হয়। এপ্রিল ও মে মাসে রাজৌরি পঞ্জ অঞ্চলে জোড়া হামলায় 10 সেনা নিহত হয়েছিল। বুরুন্ডিতে বিদ্রোহীদের হামলায় শিশু গর্ভবতী নারীসহ নিহত 20। পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে বিদ্রোহীদের হামলায় কমপক্ষে 20 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও গর্ভবতী নারীরাও রয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও 9 জন। আফ্রিকার দেশটির পশ্চিমাঞ্চলে বন্দুকধারীরা হামলা চালানোর পর প্রাণহানির ঘটনা ঘটেছে। রবিবার তথা আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সাথে বুরুন্ডির পশ্চিম সীমান্তের কাছে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে 20 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন বলে একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন। শুক্রবার সন্ধ্যায় দেশটির ভোগজি শহরে এই অভিযানে নিহতদের মধ্যে 12 শিশু, 2 গর্ভবতী নারী এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে শনিবার সকালে মুখপাত্র জেরোম নিউন জিম্মা জানিয়েছেন। রেড তাবারা বিদ্রোহী গোষ্ঠী হামলা দায় স্বীকার করেছে। বুরুন্ডিয়ান কর্তৃপক্ষের কাছে তারা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচিত। টাঙ্গানিকা হ্রদের কাছাকাছি শহরের 9টি বাড়ি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। হামলায় আহত অন্তত 9 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, চীন থেকে নির্বাসিত উত্তর কোরিয়ায় নির্যাতিত 25 বছরের চীনে বসবাসের পর এক উত্তর কোরীয় নারীকে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। এরপর আর তার কোনো সন্ধান মেলেনি। জোর করে ফেরত পাঠানো এমন উত্তর কোরীয়দের ভাগ্যে কি থাকে? 9 অক্টোবর কিম চেওয়াল ওক নামে এক নারী উত্তর কোরিয়ার তাকে ফেরত পাঠানোর আগে বিষয়টির পরিবারকে ফোনে জানাতে পেরেছিলেন। চিওল ওকে সহ চীনে বসবাসকারী 500 উত্তর কোরিয়ানকে জোরপূর্বক প্রত্যাবাসন করা হয়েছিল সেদিন। তার বড় বোন কিম কিউ লি থাকেন লন্ডনে। তিনি 1990 দশকের মহাদুর্ভিক্ষের সময় উত্তর কোরিয়া থেকে পালাতে পেরেছিলেন। তবে বোনের জীবনে কি ঘটেছে সে নিয়ে তিনি আতঙ্কিত। ডয়েচে ভেলেকে কিউলি বলেছেন, আমি নিশ্চিত যে তাকে মারধর করা হচ্ছে। উত্তর কোরিয়ার বন্দীরা প্রায় অনাহারে এবং অপুষ্টিজনিত অসুস্থতায় মারা যায়। কিউলি বলেন, তারা ইঁদুর ও তেলাপোকা খায় এবং এ কারণে অসুস্থ হয়ে পড়ে। মাত্র 14 বছর বয়সে যখন চিওল ওকে চীনে পৌঁছছিলেন, তখন একজন পাচারকারীর মাধ্যমে 30 বছর একটি বড় ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়েছিল। তার মেয়ে চীনা নাগরিক